হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইকো কনসেপ্ট। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে কনস্টেবল এক্সাম খুব নিয়ার আছে, এগুলোর জন্য ইভেন এসএসটি বেরিয়েছে, প্লাস আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে। তো সেটার জন্য কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন্স আমি নিয়ে এসেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে পড়েছে। তো খুব ইম্পর্ট্যান্ট হবে ভিডিওটা। এবং যে স্ট্র্যাটেজিতে আমি ম্যাথগুলো করেছি, আশা করি সেই স্ট্র্যাটেজিতে ম্যাথগুলো খুব ইজি হচ্ছে আমি দেখেছি। এবং তোমাদের এর থেকে যদি বেশি ভালো স্ট্র্যাটেজি থাকে বা এর থেকে খুব কম সময়ের মধ্যে করতে পারো, তাহলে অবশ্যই সেই কম সময়ের মধ্যে ম্যাথগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। বাট যে কোনো উপায়ে ম্যাথগুলো করে আসতে হবে। ম্যাথ রিজনিং মিলে অনেকটাই মার্কস থাকে। 1 ঘন্টা সময়ের মধ্যে এটা কমপ্লিট করা খুবই মুশকিল, কারণ ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরে যে এক্সাম কন্ডাক্ট হয়েছে তাতে ম্যাথের সংখ্যা 25টা মতো ছিল, আর রিজনিং মিলে টোটাল 50 নম্বরের ছিল। তো সেক্ষেত্রে সময় অনেকটাই এনাফ টাইম ছিল। বাট এখানে কিন্তু ম্যাথের পরিমাণটা, রিজনিংয়ের পরিমাণটা সেম ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে, কিন্তু সময়টা 1 ঘন্টা। তার জন্য বলছি যে ম্যাথগুলো আমি এখানে করাচ্ছি সবগুলোই ইম্পর্ট্যান্ট। এবং যে স্ট্র্যাটেজিটা যে স্ট্র্যাটেজিতে আমি ম্যাথগুলো করাবো, আশা করি খুব ইজি লাগবে। যদি মনে হয় যে হ্যাঁ আমার স্ট্র্যাটেজিগুলো ভালো, তাহলে অবশ্যই সেগুলো সেই প্রসেসে করার চেষ্টা করবে। সময় অনেক কম লাগবে। চলো দেখে নেওয়া যাক। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কারণ এখানে আমরা অনেকটাই মোটিভেশনস মেলে। চলো ফার্স্ট স্লাইডে দেখো কী আছে। A train running at a speed of 10 meter per second passes an electric pole in 15 seconds. What is the length of the train? ট্রেনের দৈর্ঘ্য কত? একটা ট্রেন 10 মিটার পার সেকেন্ডে একটা ইলেকট্রিক পোলকে 15 সেকেন্ডে ক্রস করছে। তাহলে বলছে ট্রেনের দৈর্ঘ্য কত, এটাই বলেছে। তাহলে দেখো এখানে 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তাহলে ডিরেক্ট কোয়েশ্চেন্স 15 সেকেন্ডে কত যাবে বের করে দাও। কারণ ট্রেনটার নিজের যে দৈর্ঘ্য হবে সেটাই হচ্ছে গিয়ে ইলেকট্রিক পোলটাকে ক্রস করার যে সময়টা লাগবে, ট্রেনটার নিজের দৈর্ঘ্য ক্রস করতে যে সময় লাগবে সেটাই। তাহলে 15 × 10 সমান 110 মিটার, 150 মিটার, সরি। তো হয়ে গেল এটা, ইজিলি হয়। এ শপকিপার সোল্ড হিজ গুডস অ্যাট হাফ দ্য লিস্ট প্রাইস অ্যান্ড দাস লস্ট 17%। ইফ হি হ্যাড সোল্ড অন দ্য লিস্টেড প্রাইস দেন হিজ গেন পার্সেন্টেজ উড বি। কী বলেছে এখানে এই ম্যাথটাতে, যে শপকিপার একটা দ্রব্যকে বিক্রি করছে যেটা মার্ক প্রাইস দেওয়া আছে, মার্ক প্রাইসের হাফ দামে, তাতে তার লস হচ্ছে 17%, 17%। যদি সে মার্ক প্রাইসে সেল করতো, যেটা লিস্টেড প্রাইসটা যে দামটা দেওয়া আছে, তাহলে তার যে লভ্যাংশের পার্সেন্টেজটা কত হতো দেখো। 17% লস। আচ্ছা, 17% লস মানে কত? যদি 100 টাকা দ্রব্যটার ক্রয় মূল্য হয়, 100 যদি সিপি হয়, তাহলে নিশ্চয়ই বিক্রি করেছে 83-তে। ঠিক আছে, তাহলে 83 এটা কি সেলিং প্রাইস, আর কস্ট প্রাইস কত? 100, এটা হচ্ছে সিপি। এবার দেখো কি বলেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, 83 যদি এটা যদি এসপি হয় সেলিং প্রাইস, তাহলে নিশ্চয়ই 100 সিপি হবে, যেহেতু লস হয়েছে 17 টাকা। তাহলে দেখো এবারে কি বলেছে যে লিস্টেড প্রাইস। আচ্ছা, লিস্টেড প্রাইস কত? লিস্টেড প্রাইস কত বলেছে? যেটাতে সেল করেছে সেটা হচ্ছে হাফ লিস্টেড প্রাইস, মানে যেটা মার্ক প্রাইস দেওয়া ছিল তার হাফ দামে বিক্রি করেছে, মানে 83 হচ্ছে ওর হাফ। তাহলে এর ডবল হবে মার্ক প্রাইসটা, কত হবে? 166। তাহলে এসপি হয়ে গেল 80। লিস্ট প্রাইসে যদি সেল করতে বলেছে, আর সিপি 100, তাহলে প্রফিট কত হবে? 66। আচ্ছা, 66% হয়ে যাবে, 66%, কারণ 100-র উপরে এটা তো সিপি, তাহলে পার্সেন্টেজ সবসময় সিপির উপর বের করানো হয়, তাহলে 66%। দেখো, এ বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 days। এ বি মিলে একটা কাজ 9 দিনে কমপ্লিট করতে পারে। হোয়াইল বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 18 days। যেখানে বি অ্যান্ড সি 18 দিনে সেম কাজ করতে পারে। হোয়েন ওয়ার্কিং টুগেদার এ বি অ্যান্ড সি ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন 8 days। কী বলছি যে এ বি সি তিনজনে মিলে এই কাজটা 8 দিনে কমপ্লিট করতে পারে। হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর এ অ্যান্ড সি টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার।
তাহলে এ এবং সি মিলে কাজটা করতে কতদিন সময় লাগবে? দেখো, এ প্লাস বি কতদিন সময় নিচ্ছে? 9 দিন। বি প্লাস সি কতদিন সময় নিচ্ছে? বি প্লাস সি মিলে 18 দিন। এবং এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে সময় নিচ্ছে 8 দিন। আমি কি করব, তিনটে যে এলসিএম লসাগু নিয়ে নেব। তিনটে লসাগু ধরে নাও, কত হবে? 72 হবে। তাহলে 72 হয়ে গেল টোটাল ওয়ার্ক। ঠিক আছে, টোটাল ওয়ার্ক। দেখো, এখানে আমি বলতে পারি যে এবারে এটাকে এই যে এলসিএম হলো 72, তাহলে 9 দ্বারা ডিভাইড করলে কত আসবে? 8 আসবে। তাহলে 8 হলো ওর ইফিসিয়েন্সি, কর্মক্ষমতা, ইফিসিয়েন্সি। 18 দ্বারা ডিভাইড করো 72কে, 18 দ্বারা 4 আসছে। এটাকে ভাগ করো, 9 আসবে। ঠিক আছে, তাহলে এই যে 8, 4 আর 9 এগুলো হলো ইফিসিয়েন্সি তাদের। তাহলে এ বির এফিসিয়েন্সি কত? 8। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 4। আর এ বি সির এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 9। তাহলে এখানে কি বলেছে, হয় ওয়ার্কিং টুগেদার এ বি সি, যখন তিনজনে মিলে কাজটা করছে তখন 8 দিন সময় লাগছে, মানে এটা 9 এফিসিয়েন্সি হয়ে গেলো। তাহলে বলছে হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর এ অ্যান্ড সি টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। তাহলে টোটাল কাজ কত? 72। তাহলে 72 যে কাজটা আছে তাতে এ অ্যান্ড সি, তাহলে এর ইফিসিয়েন্সি কত আমাকে এখান থেকে বের করতে পারবো আরামসে। যদি এ বি সি এর ইফিসিয়েন্সি 8 হয়, তাহলে এখান থেকে বি সি বাদ দিয়ে দাও, এ চলে আসবে। তাহলে বি প্লাস সি মানে কত? এখানে 4 আছে, সরি, এ বি সির ইফিসিয়েন্সি কত? 9। আর বি অ্যান্ড সি এর ইফিসিয়েন্সি দেওয়া আছে 4। তাহলে এর কত হবে? 5 হবে, 9 মাইনাস 4। তাহলে এর ইফিসিয়েন্সি বেরিয়ে গেলো 5। আচ্ছা, বি এর কত হবে? দেখো, এর বেরিয়ে গেলো 5। তাহলে এ প্লাস বি এর কত? 8 ইফিসিয়েন্সি। তাহলে বি এর কত হবে? যদি এ এর 5 হয় তাহলে বি এর কত হবে? 3 হবে। সেমভাবে সি এর বের করে নাও। তাহলে দেখো, এ প্লাস বি প্লাস সি এর ইফিসিয়েন্সি 9। তাহলে এ বি এর দেওয়া আছে 5 প্লাস 3 8। তাহলে সি এর ইফিসিয়েন্সি কত হবে? 1 হবে। তাহলে এইগুলো হয়ে গেলো এফিসিয়েন্সি। আচ্ছা দেখো, তাহলে কী বলেছে, হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর এ অ্যান্ড সি। আচ্ছা, এ অ্যান্ড সি এর কত লাগবে? তাহলে এ কত? 5 আর সি এর 1। তাহলে 5 5 প্লাস 1 6 এফিসিয়েন্সি। 6 এফিসিয়েন্সি হবে একদিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 72। তাহলে 72 ডিভাইডেড বাই 6 সমান 12 দিন লাগবে। ঠিক আছে, 12 ডেজ। আচ্ছা দেখো, একটা জিনিস এখানে কনসেপ্ট, একটা জিনিস দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, এখানে এই কনসেপ্টটা বোঝা দরকার, যারা যারা জানো না তাদের জন্য বলছি আমি, যে টোটাল ওয়ার্ক যে হয়, টোটাল ওয়ার্ক আমি বলতে পারি যে ইফিসিয়েন্সি ইন্টু ডেজ। যত কর্মক্ষমতা দিয়ে কাজটা করবে তার সঙ্গে ডেট যদি গুণ করে দাও, টোটাল ওয়ার্ক পেয়ে যাবে। একটা কাজ কতদিন করতে সময় লাগবে তার সঙ্গে ইফিসিয়েন্সি মতলব মানে কত কর্মক্ষমতা দিয়ে কাজটা করছে তার সঙ্গে ডেট গুণ করলে টোটাল ওয়ার্ক চলে আসবে। তাই জন্য এফিসিয়েন্সির সঙ্গে দিনের গুণ হয়ে যায়। ঠিক আছে, এগুলো যখন আমি সেপারেট ভিডিও বানাবো, প্রফিট লস, তো অনেক ইজি হবে। ইভেন আমি অনেক সময় যে ম্যাথগুলো তোমাদের দেখাবো, যে ম্যাথগুলো শেখাবো, সেগুলো তোমার অনেক সময় তোমাকে ক্যালকুলেশনস করতেই হবে না, এলসিএম বের করতেও হবে না। এই ধরনের স্ট্র্যাটেজি আমি নিয়ে আসবো, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। চলো নেক্সট ম্যাথ দেখো। 2 ট্যাপস এ অ্যান্ড বি ফিল এ ট্যাঙ্ক ইন 24 মিনিটস। 24 মিনিটে এবং 32 মিনিট রেসপেক্টিভলি। মানে একটা এ আছে, একটা আছে, আর একটা ট্যাপ আছে। ট্যাপটা 24 মিনিটে কমপ্লিট করে, বি ট্যাপটাতে 32 মিনিটে ফুলফিল করে। তাহলে বলছি বোথ দ্য ট্যাপস আর ওপেন সাইমুলেটেনিয়াসলি। দুটো ট্যাপকে একসাথে খোলা হলো। আফটার হাউ মেনি মিনিটস ট্যাপ বি শুড বি ক্লোজ সো দ্যাট দ্য ট্যাঙ্ক ফিল্ড আপ ইন 18 মিনিটস। তাহলে বলছি হাউ মেনি মিনিটস ট্যাপ বি শুড বি ক্লোজড, কতক্ষণ পর ট্যাপ বিটাকে ক্লোজ করতে হবে যাতে করে লাস্ট 18 মিনিটে ট্যাঙ্কটা ফুলফিল হয়ে যায়। মানে লাস্ট যে 18 মিনিট, এদের এলসিএম নিয়ে নাও। 24 আর 32 এলসিএম কত হবে? 96 হবে। বের করে নেবে গেলে মুখে মুখে বের করতে হবে। দেখো 24 4, তাহলে ইফিসিয়েন্সি কত বেরোলো? 4 বেরিয়ে গেলো। ইফিসিয়েন্সি 4 বেরিয়ে গেলো। এটার কত হচ্ছে? 3। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে লাস্ট কত মিনিট চলেছে? 18 মিনিট। লাস্ট বের করে নাও। তাহলে লাস্ট 18 মিনিটটা কে করবে? বি তো স্টপ হয়ে যাচ্ছে। তাহলে লাস্ট 18 মিনিট চলবে তাহলে 18 মিনিটে কত করেছে? ওর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি কত? 4।
তাহলে 18 × 4, তাহলে অলরেডি 72 লাস্টে চালাবে। তাহলে নিশ্চয়ই ফার্স্ট এ অ্যান্ড বি কত মিনিট কতক্ষণ করেছে, কতটা কাজ করেছে। 96 থেকে 72 বিয়োগ করে দাও, কত আসবে? 24 আসবে। তাহলে এই 24টা ট্যাপ এ এবং ট্যাপ বি মিলে করেছে, ঠিক আছে। তাহলে এই 24টাকে যদি ট্যাপ এ অ্যান্ড ট্যাপ বি মিলে করে, তাহলে কত, তাদের এফিসিয়েন্সি কত? 4 + 3, তাহলে 7। এটাই অ্যান্সার, 24/7 মিনিট। তাহলে এত মিলে করেছে। আরেকবার ম্যাথটা ক্লিয়ার করে নাও। 2 ট্যাপস এ অ্যান্ড বি ফিল এ ট্যাঙ্ক 24 মিনিট অ্যান্ড 32 মিনিট। এ এবং বি দুটো ট্যাপ আছে যেটাতে 24 মিনিট এবং 32 মিনিটে ফুলফিল করে একটা ট্যাঙ্কে। তাহলে যদি বলছে যে দুটো ট্যাপকে খুলে দেওয়া হলো, কতক্ষণ পর বিটাকে স্টপ করতে হবে? যে লাস্টে এ 18 মিনিটে করবে কাজটা, মানে এমন সময় বন্ধ করতে হবে ট্যাপ বি ট্যাপটাকে যে লাস্ট 18 মিনিট চললেই এ কমপ্লিট করতে পারবে কাজটা, লাস্ট 18 মিনিট চললে। তাহলে লাস্ট যে 18 মিনিট চলছে ওটা কে করছে? এ করছে। তাহলে আমি এখানে বলতে পারি যে এ আর বি এর ইফিসিয়েন্সি কত আছে বের করে নেব প্রথমে। 24 আর 32, এ দুটো এলসিএম নিলে 96 আসছে। তাহলে এটা 4 দ্বারা গুণ করে 96কে 24 দ্বারা ভাগ করলে 4 আসছে, এটা ওর এফিসিয়েন্সি বেরিয়ে গেল। আচ্ছা, এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে বলেছে লাস্ট 18 মিনিট কে করবে? এ করবে। তাহলে এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে এ করবে কত লাস্ট 18 মিনিটে? 18 × 4, 472, 72 আসছে। তাহলে ট্যাপটা প্রথমে কত করা হয়? ট্যাপ টোটাল ওয়ার্ক, টোটাল যেই ট্যাপটাতে ছিল জল ছিল কত ছিল? 96 ইউনিট ছিল। তাহলে 96 থেকে কিন্তু 72 লাস্টে এ কমপ্লিট করবে। তাহলে নিশ্চয়ই এ বি মিলে কত করেছে? 96 - 72 সমান 24। তাহলে এটা কে করেছে? এ আর বি ট্যাপ মিলে। তাহলে এ বি এর ইফিসিয়েন্সি যোগফল করে দাও, 4 আর 3 7, এই ইফিসিয়েন্সিতে করেছে। তাহলে 7 দ্বারা ভাগ করে দাও। 24টা কি? এটা তো ওয়ার্ক না, তাহলে ওয়ার্ককে যদি ইফিসিয়েন্সি দ্বারা ভাগ করা হয় কী হবে? কি বেরোবে? টাইম, ডে বা যাই হোক কিছু টাইম বেরোবে। তো এটা মিনিট। আচ্ছা, আমি যেটা আগে বলেছিলাম যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু ইফিসিয়েন্সি ইন্টু ডে বলে দিয়েছিলাম না, ডে মানে তো টাইম, একই ব্যাপার। তাহলে এটা ইফিসিয়েন্সি ইন্টু টাইম বলতে পারো, ঠিক আছে। ডেও হতে পারে, একদিন দুদিন, মিনিটও হতে পারে, সেকেন্ডও হতে পারে, যে কোনো টাইমের ইউনিট হতে পারে, টাইম ইউনিট হবে। ইফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, সরি। আচ্ছা দেখো, এখানে ম্যাথটা দেখো। এ ম্যান রো 24 কিমি আপস্ট্রিম ইন 6 আওয়ার। এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে, আমি যখন সেপারেট ভিডিও বোর্ডস অ্যান্ড স্ট্রিমের করাবো তখন অবশ্যই করাবো। একটু দেখে নাও যে যখন কোনো নৌকা, মনে করো যে নৌকার স্পিড, মনে করো যে বোট, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে। বোটের স্পিড ধরে নাও যে এক্স কিমি পার আওয়ার্স, আর স্ট্রিমের স্পিড যদি ধরে নাও ওয়াই কিমি পার আওয়ার্স। তাহলে যখন আপস্ট্রিমে যাবে, প্রতিকূলে, যেটা বাংলায় বলা হয় প্রতিকূলে, তো প্রতিকূলে বাদ দাও, মনে করো অনুকূলে যাবে। অনুকূলে বলতে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে। তাহলে তখন কি হবে? বোটের স্পিডটা আর স্ট্রিমের স্পিডটা অ্যাড হয়ে যাবে। তাহলে 1 ঘন্টাতে কত যাবে তখন? এক্স প্লাস ওয়াই যাবে। এটা কোথায় যাবে? এটা যখন অনুকূলে যাবে, যখন ডাউন স্ট্রিমে যাবে এটা। তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল পার আওয়ার্স, ঠিক আছে। এত কিমি পার আওয়ার্স যাবে। আচ্ছা, আপস্ট্রিমে কী হবে? আপস্ট্রিমে নেগেটিভ বিয়োগ হয়ে যাবে, কারণ বোটের যা স্পিড থাকবে প্রতিকূলে যখন যাবে তখন তো তাকে স্রোতের যে স্পিড আছে তা সে তো বাধা দেবে ওকে, না। তাহলে আপস্ট্রিমে কী হবে? আপস্ট্রিমে এক্স মাইনাস ওয়াই। এখানে সবসময় মনে রাখবে যে এক্স গ্রেটার দেন ওয়াই হবে, কারণ এক্স হচ্ছে বোটের স্পিড অবশ্যই বেশি হতে হবে স্রোতের থেকে, যদি স্রোতের অনুকূলে যায়, ঠিক আছে। নয়তো কিন্তু নৌকোকে পুরো পিছনে ঠেলে নিয়ে আসবে। যদি নৌকোর স্পিডটা কম থাকে আর স্রোতের স্পিড বেশি হয়ে যায়, তাহলে তো নৌকো পিছিয়ে যাবে না, অনুকূলে যেতেই পারবে না। তার জন্য অবশ্যই এক্স গ্রেটার দেন ওয়াই, বোটের স্পিড এক্স স্টিমে যেটা স্রোতের স্পিড থেকে অবশ্যই বেশি হবে। তাহলে
আপস্ট্রিমে কী হবে এক্স মাইনাস ওয়াই এত কিমি পার আওয়ার্স হবে। তাহলে দেখো এখানে যদি আমাকে এক্সের ভ্যালু বের করতে হয়, এক্সের ভ্যালু মানে বোটের ভ্যালু, বোটের ভ্যালু বলতে কি বোটের স্পিড পার আওয়ার, তাহলে আমাকে দেখো এখানে ডি প্লাস ইউ তুমি যদি যোগ করে দাও ডি প্লাস ইউ, তাহলে এক্স প্লাস ওয়াই হলো। আচ্ছা ইউ এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, কি থাকবে টু এক্স থাকবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে টু এক্স সমান ডি প্লাস ইউ, এখানে দেখছি টু এক্স সমান হচ্ছে ডি প্লাস ইউ, তাহলে এক্সের ভ্যালু কী হবে ডি প্লাস ইউ বাই টু। তাহলে আমাকে এখানে কী বলেছে দেন দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার ইজ দ্য, তাহলে স্পিড অফ দ্য ম্যান মানে কি বোটের স্পিডে, এটা বোটের স্পিড হোক আর ম্যানের স্পিড হোক, এখানে ম্যাথটা দিয়েছে ম্যান, একটা ম্যান সাঁতার কেটে যাচ্ছে একই ব্যাপার, এখানে বোট ফোটে কোনো ব্যাপার নেই। তো ডি প্লাস ইউ হচ্ছে, তাহলে টু এক্স সমান এক্সের ভ্যালু হচ্ছে ডি প্লাস ইউ বাই টু, এক্সের ভ্যালু মানেই নৌকোর স্পিড বা বলতে পারো যে সাঁতার কাটছে তার স্পিড, কোনো ব্যক্তির স্পিড, নৌকোর স্পিড বলো বা ব্যক্তির স্পিড সেম ব্যাপার। তো তাহলে এক্সের ভ্যালুটা হবে ডি প্লাস ইউ বাই টু, এটা একটা জাস্ট কনসেপ্ট বিহাইন্ড অফ দিস কাইন্ড অফ ম্যাথ, এই ধরনের ম্যাথের জন্য এটা কনসেপ্ট একটা। চলো এবার দেখি, তাহলে এক্সের ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দেবো ডি প্লাস ইউ বাই টু, তাহলে এখানে তোমার যদি বসিয়ে দাও এক্স সমান ডি প্লাস ইউ বাই টু, আচ্ছা ডি মানে কত, তাহলে এখান থেকে একটু বের করে নিতে হবে, এ ম্যান রোজ 24 কিমি আপস্ট্রিমে কত, আপস্ট্রিমে যাচ্ছে মানে অনুকূলে যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে 6 ঘন্টাতে 24 কিমি, মানে আমি এটা বলতে পারি যে 1 ঘন্টায় যাবে কত, 6 ঘন্টায় যদি 24 যায় তাহলে 1 ঘন্টা এটা মুখে মুখে হয়ে যাবে 4। সেম ব্যাপার প্রতিকূলে বের করে নাও, প্রতিকূলে কত হবে 35 কিমি ডাউন স্ট্রিম যাচ্ছে, আচ্ছা 35 কিমি যাচ্ছে 7 ঘন্টাতে, তাহলে 1 ঘন্টায় কত যাবে 35/7, মানে এটা হয়ে গেল 5। তাহলে এই যে 1 ঘন্টায় যাচ্ছে 4 কিমি, এটা কি কোথায় যাচ্ছে আপস্ট্রিমে যাচ্ছে, আর এটা যাচ্ছে ডাউন স্ট্রিমে, তাহলে যোগ করে দাও ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম, ডি কত 5 আর ইউ কত 4 ডিভাইডেড বাই 2, তাহলে 4.5, এটাই অ্যান্সার বলেছে কিমি পার আওয়ার্স। তাহলে এটা হয়ে গেল লোকের স্পিড বা বোটের স্পিড বলতে পারো, কোনো ব্যক্তির স্পিড যে যদি সাঁতার কেটে সে যায় নদী ক্রস করে তাহলে তার স্পিডে বেরিয়ে যাবে এটা, আর না হয় যদি বোটের ক্ষেত্রে হয়, এটা বোটের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে তখন বোটের স্পিড এটা, ঠিক আছে। যদি আবার এখানে একটা জিনিস দেখো, যদি বলে যে স্ট্রিমটার স্পিড কত আছে মানে স্রোতের বেগ কত, তখন আমাকে ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, তো ওয়াইয়ের ভ্যালু ডি মাইনাস ইউ বাই টু, ডি মাইনাস ইউ করলে বেরিয়ে যাবে। দেখে নাও একটু যখন বললাম ডি, মনে করো এক্স হচ্ছে কোনো ব্যক্তি বা নৌকোর স্পিড, আর ওয়াই হচ্ছে গিয়ে স্ট্রিমের, এটা ডাউন স্ট্রিমে এটা আপ স্ট্রিমে, সরি এটা ডাউন স্ট্রিমে যাচ্ছে এক্স কিমি পার আওয়ার্স, দেখে নাও এটা এক্স কিমি যদি হয়ে থাকে আর ওয়াই কিমি ধরে নাও, তাহলে ডাউন স্ট্রিমে কী হবে, ডাউন স্ট্রিমে এক্স প্লাস ওয়াই হবে, আর আপ স্ট্রিমে হয়ে গেল এক্স মাইনাস ওয়াই, এটা নৌকোর আর এটা স্রোতের বেগ বা কোনো ব্যক্তির বলতে পারো এক্সের ক্ষেত্রে। তাহলে দেখো ডি মাইনাস যদি ইউ করা যায়, ডি মাইনাস ইউ করা যায়, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স আর এই মাইনাস মাইনাস প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে দেখো এক্সটা কাটা যাচ্ছে, তাহলে 2y সমান কী হবে ডি মাইনাস ইউ, তাহলে ডি মাইনাস ইউ হলো, তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে ডি মাইনাস ইউ বাই টু, তাহলে ডি মাইনাস ইউ বাই টু হচ্ছে যখন স্রোতের বের করতে হবে তখন এটা ডাইরেক্ট বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এটা ভালো করে করাবো যখন আমি সেপারেট বোট অ্যান্ড স্ট্রিম করাবো। In how many years will 2,500 invested at the rate of 16% per annum simple interest amount to 41, দেখো এটা হচ্ছে 200 500, এটা হলো ক্যাপিটাল, আর এটা হচ্ছে এই ক্যাপিটালটা ইনভেস্ট করছে কত বছরের জন্য আমাকে বের করতে হবে, আর 16% হারে 16%-এ বের করতে হবে। সিম্পল ইন্টারেস্ট কোনো ব্যাপার না, মানে 100 টাকা যদি ইনভেস্ট করো 1 বছরে হবে 116 টাকা, এভাবে চলবে। আবার যদি এটা 1 বছরে, 2 বছরে কী হবে, যখন 2 বছরে হবে তখন আবার 16 টাকা অ্যাড হবে, 16 টাকা, কারণ এটা তো কম্পাউন্ড নয়, তাহলে 132 টাকা হবে।
আবার 3 বছরের ক্ষেত্রে কি হবে, আবার 16 টাকা অ্যাড হয়ে যাবে। ঠিক, শুধুমাত্র ইন্টারেস্টে যোগ হবে। কম্পাউন্ড হলে 116-এর উপর হতো, ইন্টারেস্ট 132-এর উপর হতো। তো এটা যেহেতু সিম্পল আছে, ওতে কোনো প্রবলেম নেই। তো দেখো এখানে যে সুদে মূলে যেটা হচ্ছে অ্যামাউন্ট, ওটাকে বলা হয় সুদে মূল, এটাকে বলা হয় সুদ প্লাস মূল, এটাকে বলবো 4100। এটা হচ্ছে সুদের মূল। প্রিন্সিপাল, অ্যামাউন্ট। আর প্রিন্সিপাল বলতে যেটা মূলধন, যেটা ইনভেস্ট করেছে, সেটা হচ্ছে 2500। তাহলে আমি এখানে ইন্টারেস্ট পেয়ে যাব, যেটা সুদ দিয়েছে। ইন্টারেস্টে কী হবে, বিয়োগ করে দাও, 1600 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে গেলাম আমি যে 2500 টাকায় 4100 অ্যামাউন্টটা হচ্ছে, মানে সুদ দিয়েছে 1600 টাকা। তাহলে ইন্টারেস্ট কত দিয়েছে, 1600 দিয়েছে, তাই তো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, যে এই যে 16%, পার্সেন্টটাকে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। আচ্ছা, 5% মানে আমি বলতে পারি, এই যে 5% দেওয়া আছে, এই 5%টাকে আমি বলতে পারি 1/20 বলতে পারি। দেখো কেন, 5% মানে নিচে 100 হবে। এবার ক্যালকুলেশন করো, কত হচ্ছে, 1/20 হচ্ছে। তেমনি 16%টাকে আমাকে বের করতে হবে। তো আচ্ছা, তেমনিভাবে যদি 4% বলা হয়, 4% মানে কি বলতে পারি, 4% মানে হচ্ছে 1/25, এটা বলতে পারি। কারণ দেখো 4%কে তুমি যদি ক্যালকুলেশন করো, পার্সেন্ট মানে 100, নিচে 100 হবে, 4 দ্বারা ভাগ করো, 1/25 হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে পার্সেন্টটাকে ফ্র্যাকশনে আমাদের শিখতে হবে, ফ্র্যাকশনে আনা, ভগ্নাংশে আনা। তাহলে 16% দেওয়া আছে এখানে। 16% আমি বলতে পারি 4/25, এটা বলা যায়। 4%, 16 মানে কি, 4 × 4। তাহলে এই যে 4% আছে, 4%টাকে আমি বলতে পারি, 16% বলেছে তো, তাহলে 4-এর সঙ্গে গুণ করলে এই যে 4% আছে, তার সঙ্গে আমি 4 মাল্টিপ্লাই করতে পারি, 16 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, 16% মানে আমি বলতে পারি যে 4% মানে 1/25, আর তার সঙ্গে কত গুণ আছে, 4 গুণ আছে, তাহলে 4/25 হবে। তো এইভাবে ফ্র্যাকশনটাকে ভাঙতে হয়, এই পার্সেন্টেজটাকে ফ্র্যাকশানে নিয়ে আসতে হবে। তাহলে 16% মানে আমি বলতে পারি এখানে যে 4/25। এই 25টা যদি প্রিন্সিপাল হয়, তাহলে ইন্টারেস্ট কত পেয়েছে, 4 পেয়েছে, তাই তো, 1 বছরে। তাহলে দেখো এখানে কত প্রিন্সিপাল আছে, 2500 আছে। তাহলে এখানেও শূন্য চাপিয়ে দাও। তাহলে বলছে যে 2500 টাকায় 1 বছরে সুদ কত হবে, 400 হবে, এটাই বলেছে, এটা হচ্ছে। তাহলে এখানে দেখো কত সুদ বলেছে, 4100 থেকে 2500 মাইনাস, মানে 1600 বলেছে। আচ্ছা, কত গুণ, 4 গুণ। তাহলে এর সঙ্গে 4 গুণ হবে, 4 গুণ হলো, তাহলে 4 ইয়ার, তাহলে 4 ইয়ার বেরিয়ে গেল। 1 বছরে যদি 400 হয়, তাহলে 4 বছরে কত হবে, 1600 হবে। 1600 তো দেওয়া আছে, এটা 4, এটা 4, এটা তুমি যদি 4 দ্বারা গুণ করে দাও, 4 বছর দ্বারা, 1 বছরে হচ্ছে কত, 400। তাহলে 4 বছর লাগবে, 4 গুণ করে দাও, তাহলে 4টা, 4 বছরে 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে। এ সাম অফ মানি ইজ ডিভাইডেড অ্যামং ABC। একটা অ্যামাউন্ট তিনজনের মধ্যে ভাগ হচ্ছে, একটা মানি, ইন দ্য রেশিও, এই রেশিওতে 4:3:6। ইফ দ্য শেয়ার অফ সি ইজ 600, একদম ইজি অঙ্ক আছে। যদি সি এর শেয়ার 600 হয়ে থাকে, 600 মোর দেন বি এর থেকে, দেন হাউ মাচ অ্যামাউন্ট উইল এ গেট মোর দেন বি, তাহলে এ বি এর থেকে কত বেশি পাবে, ABC। তাহলে দেখো রেশিও দেওয়া আছে 4:3:6। ইফ দ্য শেয়ার অফ সি ইজ, এখানে কি বলেছে, সি ইজ 600 মোর দেন বি, তাহলে বি, এ, বি অ্যান্ড সি, এ কত, 4, 3 অ্যান্ড 6। তাহলে এখানে কি বলেছে, ইফ দ্য শেয়ার অফ সি এর শেয়ারটা বি থেকে যদি বেশি হয়, সি এর শেয়ার কত বি থেকে বেশি আছে, 3 আছে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 600। 3-এর ভ্যালু যদি 600 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 200 হচ্ছে, 600/3। তাহলে আমি পেয়ে গেলাম 1-এর ভ্যালু 200। তাহলে এখানে কী বলেছে, দেন হাউ মাচ অ্যামাউন্ট উইল এ গেট মোর দেন বি, তাহলে এ বি এর থেকে কত পাবে, কত পেয়েছে অ্যাকচুয়ালি, 4, 3 থেকে 4 মানে 1 পেয়েছে, বেশি পেয়েছে, 1-এর ভ্যালু কত, 200। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ পার্সন সিটিং ইন এ ট্রেন হুইচ ইজ ট্রাভেলিং অ্যাট 30 কিমি পার আওয়ার্স।
observes that a goods train traveling in opposite direction takes 9 seconds to pass him. If the goods train is 300 meter long, then find its speed. কি বলেছে ম্যাথটাতে, যে একটা চলন্ত ট্রেনের মধ্যে বসে আছে একজন ব্যক্তি, সেই ট্রেনটার স্পিড হচ্ছে গিয়ে 30 কিমি পার আওয়ার, 1 ঘন্টাতে 30 কিমি যাচ্ছে। তো দেখছে যে একটা গুডস ট্রেন, একটা মালবাহী ট্রেন অপোজিট থেকে আসছে, সেই ব্যক্তিকে, ট্রেনটাকে নয় কিন্তু, সেই যে চলন্ত ট্রেনে বসে আছে একজন ব্যক্তি, তাকে কিন্তু 9 সেকেন্ডে ক্রস করছে, এই ব্যক্তি, এই যে ব্যক্তিটা এই ট্রেনের মধ্যে বসে আছে, এটা ট্রেন ধরো, এখানে একটা ব্যক্তি বসে আছে জানালাতে, এই ব্যক্তিটা বসে আছে, এবার অপোজিট থেকে একটা ট্রেন ক্রস করছে ওকে। অপোজিট থেকে ট্রেন যদি আসে, তাহলে এই যে ব্যক্তিটাকে ক্রস করবে অপোজিট থেকে, মনে করো এই পাশে ক্রস করছে, ঠিক আছে। তো যদি ক্রস করে তাহলে শুধুমাত্র এই যে ব্যক্তিটাকে ক্রস করবে, মানে কি, এই ট্রেনটার দৈর্ঘ্য নিজের যাবে শুধুমাত্র ওই স্পিডের মধ্যে। 9 সেকেন্ডে কী করছে, 9 সেকেন্ড অ্যাকচুয়ালি ক্রস করছে। তাহলে আমি ধরে নিলাম যে অপোজিট থেকে যে ট্রেনটা আসছে তার স্পিড হচ্ছে এক্স কিমি পার আওয়ার্স ধরে নাও, ঠিক আছে। তাহলে রিলেটিভ স্পিড বের করে নেব। রিলেটিভ স্পিড কী হয়, রিলেটিভ স্পিড যদি অপোজিট থেকে আসে তাহলে স্পিডগুলো যোগ হয়ে যায় দুটো স্পিডে। তাহলে প্রথম ট্রেনটা কত স্পিড ছিল, 30 ছিল। সেকেন্ড ট্রেন যার অপোজিট থেকে আসছে ওটার স্পিড আমি জানি না, এক্স ধরে নেব। তাহলে এটা হচ্ছে এত কিমি পার আওয়ার্স, এটা হচ্ছে রিলেটিভ স্পিড, ঠিক আছে। আচ্ছা, কিলোমিটারকে যদি আমি ঘন্টাতে সেকেন্ডে নিয়ে আসি, তাহলে আমাকে 5-এর মানে কিলোমিটার পার আওয়ার্সকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে আমাকে 5-এর 18 দ্বারা ভাগ করতে হবে। দেখো, তাহলে আমি বললাম যেটা, যে 30 কিমি প্লাস এক্স কিমি, এটা রিলেটিভ স্পিড, এটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 5-এর 18 হয়ে গেল। কত সেকেন্ডে ক্রস করেছে, 9 সেকেন্ডে হলো। তাহলে এটা সমানে কত হবে, ট্রেনটার দৈর্ঘ্য। ইফ দ্য গুডস ট্রেন ইজ 300 মিটার লং, দেন ফাইন্ড ইটস স্পিড। তাহলে গুডস যে ট্রেনটা ক্রস করছে ওকে, যে অপোজিট থেকে ওই ব্যক্তিকে, সেই ট্রেনটার দৈর্ঘ্য শুধুমাত্র যাবে, তাহলে 300, এটা সমানে তো 300 মিটার। কাটো, 9-2-এ 18, ডাইরেক্ট এখানে কেটে দেবে, যেগুলো কমাবার সেগুলো কমিয়ে নাও। 5-এ কাটো, 5-6 30, 60 হলো, ঠিক আছে। 9ও কেটে গেছে, 9-2-এ 18। তাহলে কত থাকছে, 30 প্লাস এক্স সমান 2 ইন্টু ক্রস মাল্টিপ্লাই 2 ইন্টু 60, 120। তাহলে এক্সের ভ্যালু কত, 120 মাইনাস 30, 90 কিমি পার আওয়ার্স, ঠিক আছে। নাইন সেকেন্ডে 90। If done alone, A can do a work in 15 days, B can do it in 10 days, C can do the same work in 12 days. They started together and after 2 days C left. Remaining work was completed by A and B. How many days altogether will be needed to complete the work? যদি একা একা করা যায়, এ ক্যান ডু একটা কাজ করবে এ 15 দিনে, এ করছে 15 দিনে। আচ্ছা, বি করবে কত দিনে, 10 দিনে, বি করছে 10 দিনে, আর সি করবে 12 দিনে, ঠিক আছে। দে স্টার্টেড টুগেদার অ্যান্ড আফটার 2 days, দুদিন পরে কি হলো, সি ছেড়ে চলে গেল, সি আউট হয়ে গেল। তাহলে দুদিন তো সবাই মিলে করেছে, তাহলে দুদিনে কত করে গেছে, এটার এলসিএম বের করে নাও। এলসিএম কত হবে, 60 হবে। তাহলে এফিসিয়েন্সি বের করে নাও, 4-15 60, 6-10 60, আর 5-12 60, এগুলো এফিসিয়েন্সি বেড়ে গেল। তাহলে এদের এফিসিয়েন্সি যদি যোগ করা যায়, প্রথমে তো তারা 3 জনে মিলে কাজ করেছে, তাহলে কত এফিসিয়েন্সি টোটাল তখন ছিল, 4, 6, 10, 5, 15। আচ্ছা, কদিন করেছে, তাহলে 15 এফিসিয়েন্সি ছিল। 15 এফিসিয়েন্সি দিয়ে কদিন কাজ করেছে, 2 দিন মাত্র করেছে, তারপরে শীত গেছে। তাহলে অলরেডি 30 ইউনিট করে নিয়েছে। টোটাল তো ওয়ার্ক কত, 60 তো, তাহলে অর্ধেক কাজ অলরেডি হয়ে গেছে। বাকি কত পড়ে থাকছে, 30 পড়ে থাকবে। 60 মাইনাস 30 সমান 30 পড়ে থাকছে। এই 30 ইউনিটটা কী করবে বলছে, রিমেনিং ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই এ অ্যান্ড বি। তাহলে এই যে রিমেনিং ওয়ার্ক 30 আছে, 30 ইউনিটস, এটাকে কে করবে, এ অ্যান্ড বি করবে, যার এফিসিয়েন্সি যোগফল 4 + 6,
মানে 10 এফিসিয়েন্সি দিয়ে যদি করা যায় তাহলে কদিন লাগবে? 3 দিন লাগবে। এবার দেখে নাও যে আগে কদিন সময় লেগেছিলো, 2 দিন করেছিল সবাই মিলে, প্লাস এখন 3 দিন করছে, তাহলে টোটাল কত দিন লাগবে? এটাই বলেছে, হাউ মেনি ডেজ অল টুগেদার লাগছে না, তাহলে 5 দিন। 5 days ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এত টাইমে আমি এক্সপ্লেন করলাম, এত সময় লাগবে না। এটা তুমি যদি প্রপারলি সব কিছু ঠিকমতোভাবে করো তো মোটামুটি ধরে রাখো 10টা অ্যারিথমেটিক তুমি এটা 8 মিনিটে 9 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। 10 মিনিট অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটে করতে পারলে অনেক টাইম বাঁচবে তোমার। আধা ঘন্টার মধ্যে তোমাকে রিজনিং ম্যাথকে 45 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, 40 মিনিটের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি। বাকি 20 মিনিট তুমি জিএসএ করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব না করতে মন গেলে লাইক দিয়ে দিও, কারণ ওটাতে আমার আমি অনেক মোটিভেশন পাবো এবং আমার ভিডিও বানাতেও আরও ইচ্ছা লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।